বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আর যারা সংযুক্ত হতে পেরেছে সবাইকে আমি আমার এই লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টা আজকে আলোচনা করব সেই অধ্যায়ের নাম হলো গতি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গতি বিষয়ে আজকে আলোচনা করব এবং আজকে আমরা অনেক সৃজনশীলে যেগুলো ক এবং খ প্রশ্নে আসে সেগুলোই বেশি আলোচনা করার চেষ্টা করব। তো যেহেতু অধ্যায়ের নাম গতি, এই জন্য আমরা আজকে গতি কাকে বলে সেটা আগে প্রথম জানার চেষ্টা করব। কেউ বলতে পারবে গতি কাকে বলে? গতি কি? স্যার, সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হারকে গতি বলে। খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর বলেছ জুনায়েদ, মনে হয় না? জি স্যার। থ্যাংক ইউ তোমাকে। তাহলে আমরা সবাই শুনে ফেললাম। এইভাবে আমাদের মনে রাখতে হবে, সময়ের সাথে যখন বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, মানে সময় অতিক্রম করবে, তার সাথে সাথে তার অবস্থা আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকবে না, অন্য অবস্থায় চলে যাবে। এটাকে বলা হয় গতি। বিভিন্ন ধরনের গতি সম্পর্কে আমরা এর আগের ক্লাসে অনেক জেনেছি, এগুলো আমি আর এখন আলোচনা করব না। তাহলে গতি কিন্তু বিভিন্ন ধরনের আছে। একটা প্রধানত দুই প্রকার, একটা হলো স্থিতি গতি, আর একটা হলো এখন প্রশ্ন হলো স্থিতি গতি কি? একজন বলো তো দেখি, স্থিতি গতি, স্থিতি কাকে বলে? মূলত কি? স্যার সময় পরিবর্তনের সঙ্গে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন ওই বস্তুকে রাইট, স্থিতিশীল এটা বা ঘটে স্থির না। বলে। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকে। অবস্থার পরিবর্তন ঘটবে না, তাকে তখন বলা হবে গতি। এবার আমরা আরেকজনের কাছ থেকে শুনবো চলন গতি কাকে বলে। শব্দের অর্থ থেকে কিন্তু বোঝা যাচ্ছে অনেক কিছু। যে গতির সমান্তরাল ভাবে অগ্রসর হবে এটা সমান্তরাল ভাবে চলন গতি। অগ্রসর। আরো কেউ, আরো অন্যভাবে কেউ বলতে পারবে? স্যার কোশ্চেন কি? চলন গতি কি? স্যার যে গতির ক্ষেত্রে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে দ্রুত অতিক্রম করে সেই গতিকে চলন গতি বলা হয়। এটা অনেক কোন সুন্দর। বস্তুর গতি যদি এমন হয় যে তার সকল বিন্দু বা সকল কণা একই সময় একই দিকে সমান পথ অতিক্রম করে, তবে এই গতিকে চলন গতি বলে। হ্যাঁ, নাফিসারটাও অনেক সুন্দর হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ। তো মোটামুটি তোমরা ভালোই বলতে পারলে। তো আমরা কিন্তু শুরুতেই বলেছি আজকে আমরা শুধু ক এবং খতে যে সকল প্রশ্ন আসে এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো নেক্সট কোশ্চেন হলো ঢাল। ঢাল কি? না পারলে আমি বলবো, সমস্যা নেই, আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। তাহলে ঢালের সংজ্ঞা হলো কোন সরল রেখা, কোন সরল একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে রাইট। কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক মানকে ওই রেখার ঢাল বলে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকে। কোন সরল রেখায় এক্স অক্ষের ধনাত্মক, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্রানজেন্টকে সরল রেখাটির ঢাল বলে। সবাই লিখে রাখো,
এরপরে আমরা করব পরম গতি। বলো পরম গতি সম্পর্কে কেউ পারবে? কোনো বস্তু যদি প্রকৃতপক্ষেই গতিশীল হয় অর্থাৎ সকল প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে কখনোই স্থির নয় তাকে পরম গতি বলে। রাইট, হ্যাঁ, থ্যাংক ইউ। লিখে দিতে হবে বাকিদেরকে, যারা বলতে পারলে না লিখে দিব। লিখে দেন। আচ্ছা, পরম গতি হলো পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোন বস্তুর গতিকে পরম গতি বলে। এখন প্রশ্ন হতে পারে প্রসঙ্গ বস্তু বা প্রসঙ্গ কাঠামোটা কি আসলে, এটাও মাঝে যে মাঝে। বিন্দু হ্যাঁ বলো নাফিসা, বলো। যে বিন্দু বা বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান বা গতি অথবা স্থিতি তা দিয়ে পরিমাপ করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বা বস্তু বলে। হ্যাঁ হ্যাঁ, তোমারটাও হয়েছে, অনেক সুন্দরই হয়েছে। আমরা আরেকটা ভাবেও বলতে পারি, আমি লিখে দিচ্ছি। প্রসঙ্গ কাঠামো কোন বস্তুর গতি বর্ণনার জন্য ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। এখন এই বিষয়টা আমি একটু চিত্র দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরো ত্রিমাত্রিক স্থানাঙ্ক কোনটা, এরকম কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক। তাহলে এটা মূল বিন্দু ধরবো, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, আর এটা ধরবো জেড, জেড অক্ষ। তাহলে ধরো এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটার আমরা অবস্থান নির্ণয় করব। তাহলে এক্স ওয়াই, এবং ভিতরেও কিন্তু এই যদি বলে ওয়াই জেড বা এক্স জেড অবস্থা, তখনও কিন্তু এই বস্তুর অবস্থান নির্ণয় করা যাবে। এই যে কাঠামোর সাপেক্ষে আমরা এই বস্তুটির অবস্থান নির্ণয় করবো সেটাই কিন্তু প্রসঙ্গ কাঠামো। তো আশা করি তোমাদের ক নাম্বার প্রশ্নে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আরো কিছু প্রশ্ন আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। স্পন্দন গতি মাঝে মাঝে আসে, এটা বলতো, এটা মৌ বলতো 264 রুল। স্পন্দন গতি কোন একটি হচ্ছে এক পর্যায়কাল কি জানো স্যার, পর্যায় গতি সম্পূর্ণ কোনো বস্তুর কোনো গতি। পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুটি তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি সময় তার বিপরীত দিকে যায়, তাহলে বস্তুর এমন গতিকে স্পন্দন গতি বলে। হ্যাঁ, স্পন্দন গতি সম্পর্কে কিন্তু অনেক আমি আলোচনা করেছি, অনেক। এবং দোলনা দিয়ে, ছোটকালে যে দোলনা খেলছো তোমরা, এটা দিয়ে আমি বুঝিয়েছিলাম। তারপরে সরল দোলকের গতি, স্পন্দন গতি, এগুলো কিন্তু সৃজনশীল 6 নম্বরে আসবে।
সরল দোলক হলো একটা বিনা বাধা একটা বস্তুকে যদি আমি দুলতে দেই, সে বিনা বাধায় দুলতে থাকবে। তো অর্ধেক সময় একদিকে যাবে আর বাকি অর্ধেক সময় কিন্তু অন্যদিকে ফিরে আসবে, এইভাবে দুলতে থাকে। তো এই ধরনের গতি আমি কিন্তু অনেকবার আলোচনা করেছিলাম, এগুলো পারার উচিত ছিল। লোবাবা হাত উঠাইছে, লোবাবা বলো দেখি তোমার কাছ থেকে একটু শুনি। লোবাবা বলো। মারিয়া বলো, মারিয়া। চন্দন গতি, হ্যাঁ বলো। পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, আহ, তাকে ওই বস্তুর গতিকে স্পন্দন গতি বলে। রাইট। এরপরে ইয়ে বলো, প্রীতম। প্রীতম বলো, শুনছো প্রীতম? প্রীতম, ইয়েস স্যার। তুমি বলো পর্যায়বৃত্ত গতি। স্যার কি বলবো? পর্যাবৃত্ত গতি কাকে বলে? কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে তাকে পর্যায়বৃত্ত গতি বলে। থ্যাংক ইউ। এবার আমাদের প্রশ্ন হলো চলন গতি এবং ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। তাহলে প্রশ্নটা সবাই লিখো। কি বললাম আমি? চলন গতি এবং ঘূর্ণন গতি। চলন গতি এবং ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য লিখো। পারবে? দুইটা পার্থক্য লিখলে হবে। বলো, একজন বলো। স্যার কি সংজ্ঞাটা বলবো? নাফিসা তো সব বলো, আরেকজন বলো। নাফিসা ছাড়া অন্য কেউ? নাফিসার কাছ থেকে আমরা পরে শুনি একটু। ছেলেদের মধ্য থেকে একজন বলো। ফাতিন, ফাতিন ইস্তিয়াক, ফাতিন ইশরাক। হ্যাঁ প্রীতম বলো। প্রীতমের স্যার কথা। চলন গতি। হ্যাঁ চলন গতি স্যার হচ্ছে এই বস্তুগুলো এবং সকল যে সকল কণ একই একই আর চলন গতি হচ্ছে স্যার শুনতে থাকে স্যার আমি একটা কিন্তু নির্দিষ্ট বিন্দু সমুদ্রবৃত্ত থেকে। হ্যাঁ, আমি কিন্তু একটা ভিডিও ক্লাস দিয়েছিলাম গত সপ্তাহে, চলন গতি ঘূর্ণন গতি, অনেকগুলো গতির আলোচনা ছিল। ওটা তোমরা যদি দেখতো আশা করি এই প্রবলেম গুলো থাকতো না। তো দুইটা পয়েন্ট যেহেতু লিখতে হয় বা তিনটা লিখতে হয়, তাহলে একটা সংজ্ঞা লিখলেই কিন্তু আর একটা পয়েন্ট চলে আসবে। সুতরাং মোটামুটি হয়েছে, প্রীতম এটা হয়েছে। তো নাফিসা বলো তো দেখি। স্যার প্রথমে দুটোর ডেফিনেশন দিব আর তারপর ডেফিনেশন থেকে একটা ভেঙে দিলেও তো হ্যাঁ সেটা হ্যাঁ, পার্থক্য হবে। রাইট। তুমি আগে সংজ্ঞাটা বলো। চরণ গতির হ্যাঁ, কোনো বস্তুর গতি যদি এমন হয় যে তার সকল বিন্দু বা কণা একই সময়ে একই দিকে সমান পথ অতিক্রম করে তবে তার গতিকে চলন গতি বলে। আর ঘূর্ণন গতি হচ্ছে কোনো বস্তু যদি কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তবে এই বস্তুর ওই গতিকে ঘূর্ণন গতি বলে। খুবই সুন্দর হয়েছে। লোবাবা পারবে? মৌ, মাইশা, মারিয়া, কে পারবে বলো?
নেক্সট পয়েন্ট যেটা, আচ্ছা তাহলে আমি লিখে দিচ্ছি, সবাই ছক করে ফেলো। চলন গতি এবং ঘূর্ণন গতির মধ্যে পার্থক্যের জন্য ছক করে ফেলো। এক পাশে আমরা চলন গতি লিখব, আরেক পাশে ঘূর্ণন গতি। সংজ্ঞা: চলন গতি সম্পূর্ণ বস্তুর প্রতিটি কণা একই দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। আমরা আরেকটা পয়েন্ট এখানে লিখতে পারি। স্যার, চলন গতির পরেটা কি লিখছেন? সম্পূর্ণ। হ্যাঁ, চলন গতি সম্পন্ন বস্তুর প্রতিটি কণা একই দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। চলন গতি সম্পন্ন বস্তু তার গতিপথের কোন বিন্দুকে একই দিক থেকে বারবার অতিক্রম করে না। আর ঘূর্ণন গতিতে একই দিকে বারবার অতিক্রম করে, যেমন ফ্যানের পাখার গতি। ফ্যানের পাখা যখন ঘুরতে থাকে তখন কিন্তু একটা পাখা নির্দিষ্ট সময় পর পর ঘুরে ঘুরে কিন্তু আবার ওই বিন্দুতে আসে, কিন্তু চলনে কিন্তু তা করে না। চলন, একটা টেবিল যদি আমি টেনে দিই, টেনে সামনের দিকে নিয়ে আসি, তাহলে কি হবে? টেবিলের উপরে যতগুলা বস্তু আছে সবাই চলে আসবে সামনের দিকে, সমান দূরত্বই অতিক্রম করে আসবে। ওই টেবিলে যখন আসবে টেবিলের বস্তু ঠিক তখন ওই দিকেই চলে আসবে, এই ধরনের গতি। এরপরে ঘূর্ণন গতিতে আমরা লিখব, ঘূর্ণন গতি সম্পূর্ণ ঘূর্ণন গতি সম্পূর্ণ বস্তু কোন বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে। 2 নম্বরে আমরা লিখতে পারি, ঘূর্ণন গতি সম্পূর্ণ বস্তু তার গতিপথের কোন বিন্দুকে একই দিক থেকে বারবার অতিক্রম করে।
এই দুইটা পয়েন্ট তোমরা লিখবা। নেক্সট কোশ্চেন, আমরা কিন্তু সৃজনশীল খ নাম্বার এখন আলোচনা করছি, বুঝবো? জি স্যার। জি স্যার। যেহেতু আমাদের টোটাল আর মনে হয় 15 দিনের মতো সময় আছে পরীক্ষার আগে, তাহলে কিন্তু আমাদের একটু দ্রুত যাইতে হবে। আর যেহেতু পঞ্চম অধ্যায়ের পরে আমরা রিভিশন করব পঞ্চম অধ্যায়, পঞ্চম ষষ্ঠ সপ্তম মনে হয় রিভিশনের দরকার আছে বলে আমি মনে করি না। আছে? বলো, সপ্তম অধ্যায় রিভিশনের প্রয়োজন আছে? স্যার করলে ভালো হতো। মারিয়া, আচ্ছা ঠিক আছে, যদি সময় পাওয়া যায়। নেক্সট কোশ্চেন আমরা যেটা আলোচনা করব, সূর্যের চারিদিকে সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি হলেও স্পন্দন গতি, স্পন্দন গতি নয় কেন? ব্যাখ্যা করো। এই প্রশ্নটা এখন আমরা আলোচনা করব। তাহলে শুরু করি। পারবে? অনেকেই আশা করি পারবে। এই সকল প্রশ্ন যখন আসে তখন তোমাকে আগে এই পর্যাবৃত্ত গতি সংজ্ঞা লিখতে হবে। তাহলে আমরা শুরু করি। উত্তর: যদি কোনো বস্তু তার গতিপথের, আগে লেখা শেষ করো তারপর আমি বুঝাবো। যদি কোনো বস্তু তার গতি পথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে বস্তুর ওই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। এবার স্পন্দন গতি বলতে হবে সংজ্ঞা। তাহলে আমি কিন্তু আবার একটু আগেও বললাম যে এই সকল প্রশ্ন যখন আসবে তখন জাস্ট দুইটার সংজ্ঞা আগে লিখবা, এটা হলো ফার্স্ট কাজ তোমার। তাহলে যেহেতু প্রথমে বলেছে পর্যাবৃত্ত গতি, তাহলে পর্যাবৃত্ত গতির সংজ্ঞা লিখলাম। এখন বললো স্পন্দন গতি, তাহলে স্পন্দন গতির সংজ্ঞা আমাদের লিখতে হবে। এবার লিখতে হবে আর যে পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ, যে পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ বস্তু তার পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং
বাকি অর্ধেক সময় বিপরীত দিকে। গতিশীল থাকে, তবে তার গতিকে স্পন্দন গতি বলে। এরপরে লিখতে হবে সূর্যের চারিদিকে পৃথিবী একটি ধ্রুব বেগে সর্বদা একই দিকে গতিশীল থাকে। গতিশীল থাকে বিধায় এর গতি পর্যাবৃত্ত গতি হলেও স্পন্দন গতি নয়। লেখা শেষ সবার? উপরের টুক, উপরের অংশটুকু Yes, sir. জি স্যার। মুছবো উপরে। জি স্যার। জি স্যার। এখন তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিব, ছোট্ট হোমওয়ার্ক, সৃজনশীল খ নাম্বারের একটা প্রশ্ন। এটা তোমরা লিখে যারা গ্রুপে দাও তাদেরটা দেখতে আমার একটু কষ্ট হয় এবং সময় লাগে, এই জন্য আমার পার্সোনাল আইডিতে দিলে খুব তাড়াতাড়ি আমি দেখতে পারি। বিশেষ করে ইয়ে দেয়, নাফিসাও দেয় মাঝে মাঝে। যারা পার্সোনাল আইডিতে দাও, যেমন প্রীতম, এদেরগুলো আমি খুব তাড়াতাড়ি দেখতে পারি। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই পার্সোনাল আইডিতে দেওয়ার চেষ্টা করবা। তবে গ্রুপে দিলেও দেখবো, দেখবো না তা না, একটু সময় লাগে আমার। HW লিখো। সুষম দ্রুতিতে চলমান বস্তুর বেগ সুষম নাও হতে পারে। ব্যাখ্যা করো। এই প্রশ্নটার উত্তর লিখে আমাকে পাঠাবে। সুষম দ্রুতিতে চলমান বস্তুর বেগ সুষম নাও হতে পারে, ব্যাখ্যা করো। এসব প্রশ্ন কিন্তু আমি একটু আগেও বললাম। তাহলে প্রথমে তোমাদের যেটা দেখতে হবে, আসলে সুষম বেগ কাকে বলে, সুষম দ্রুতি কাকে বলে, এই বিষয়গুলো বর্ণনা করে দু একটা উত্তর লাইন ওই সম্পর্কে বা প্রশ্নের ফিনিশিং সম্পর্কে লিখলে কিন্তু উত্তর হয়ে যায়। তো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শেষ করার আগে যেটা আমি বলবো তোমাদের কাছে, বারে বারে আমি কথাটাই বলি, আসলে দেখো আমাদের, আমার তোমার সবার সবার কাছে সবচেয়ে প্রিয় পৃথিবীতে একজন মানুষ, সেটা কে জানো? প্রত্যেকটা মানুষ আমাদের মা। মা। এই জন্য আমি কিন্তু একটা ঘটনাই বলি, বারে বারে বলি। তো 2 মিনিট সময় লাগবে, শেষ করে দিব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে নিয়ে এক সময় আলোচনা করতেছিলেন, বসেছিলেন। ওই সময় এক বৃদ্ধা মহিলা
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে তো দূরে থেকে রসুল দেখলেন, দেখার পরে তার রসুলের গায়ের চাদর বিছিয়ে দিলেন ওই মহিলাকে বসার জন্য। এটা কিন্তু একটা সহজ কথা না। তো সাহাবীরা বিষয়টাকে বুঝতে পারলেন না, এই জন্য রসুলকে জিজ্ঞাসা করলেন। তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে বুঝলাম না, একজন সাধারণ একটা মহিলা তাকে বসার জন্য আপনি আপনার নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন, বুঝলাম না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলে সাহাবীরা, তোমরা জানো না এই মহিলা কে? এই মহিলা হলো আমার দুধ মা। আমার ছোটকালে মা মারা গেছে, আমি মায়ের দুধ পান করতে পারি নাই। এই মহিলা সেই মহিলা যার দুধ পান করে আমি বড় হয়েছি। তো রসুল যদি একজন দুধ মায়ের তার আসল মানা দুধ মায়ের মর্যাদা এইভাবে দিতে পারে, আমরা যারা সাধারণ মানুষ তাদের মায়ের জন্য আসলে কি করা দরকার? এই জন্য তোমাদের কাছে আমার প্রত্যাশা থাকবে, আল্লাহ পাক যেভাবে মায়েরকে সম্মান, মায়ের সাথে ব্যবহার করার নির্দেশ দিয়েছেন কোরআনের বিভিন্ন আয়াতে, এই বিষয়গুলো আমাদের বাস্তবে প্রতিফলন ঘটাতে হবে। মাকে খুশি খুশি করতে পারলেই কিন্তু আমাদের প্রত্যেকটা কাজের সফলতা আমাদের আসবে। এই জন্য মায়ের দোয়া নিতে হবে, মায়ের মর্যাদা দিতে হবে, মাকে সম্মান করতে হবে। কথা বুঝতে পারলা? ইয়েস স্যার। জি স্যার। ওকে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।